রাজনীতির গতিপথটা বোধহয় একেবারে বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। অনেক আলোচনা সমালোচনা, অনেক জল ঘোলা হওয়ার মতো পরিবেশ, উচ্চ আদালতের হস্তক্ষেপ, নানা ঘটনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সম্ভবত কারামুক্ত হতে চলেছেন দু একদিনের মধ্যে। এবং সেই ঘটনাটা যদি কালকে হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি রাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন হচ্ছে? রাজনীতি নাটকীয় মোড় নিচ্ছে? সেই নাটকীয় মোড় কোন দিকে যেতে পারে? সেলিনা হায়াৎ আইভী এবার কারামুক্ত হচ্ছেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ এখানে উচ্চ আদালতের হস্তক্ষেপ রয়েছে। চলুন একটু ভেতরে ঢুকি, রাজনীতির এই নাটকীয় মোড়টা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। সেই আদেশটা যেটা হাইকোর্ট থেকে এসেছিল, হাইকোর্টের আদেশে আপিল করা হয়েছিল, আপিলেও একই আদেশ এসেছে। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 10টি মেটিকুলাস মামলা দিয়েছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশ্য 10টা না, 9টা হবে। বিএনপির আমলেও নতুন আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল। সেই ঘটনাগুলোর অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে। আজকে আদালতে সিদ্ধান্ত এসেছে আইভীর জামিন ব্যাপারে হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল থাকছে। উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ সেটা জানিয়ে দিয়েছে। বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে খবরটা উপস্থাপন করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন আপিল বিভাগে বহাল। এই কথা যখন তারা বলছে তখন আমরা দেখছি যে সমকাল একেবারে পরিষ্কার একেবারে হেডিং করেছে। হেডিংয়েই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া যায়। সমকাল বলছে 10 মামলায় আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই বললেন আইনজীবী। অর্থাৎ সেলিনা হায়াৎ আইভীর আর মুক্তিতে কোনো বাধা থাকলো না। কি সিদ্ধান্ত আসলো আদালত থেকে সেটা একটু সংক্ষেপে জেনে নিই, তারপরে এই ঘটনা কোন দিকে যেতে পারে সেটা আলোচনা করব। বলা হচ্ছে যে 10 মামলায় সেলিনা হায়াৎ আইভীর মানে যে হাইকোর্টের দেয়া জামিন সেটা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় আজকে দিয়েছেন, এই আদেশ আজকে দিয়েছেন। তার মানে এর পরে আর আদালতে যাওয়ার স্কোপ নেই, এটাই সর্বোচ্চ রায়। এরপরে যদি সরকার মনে করে যে আবার যাবে, সেই যাওয়ার জায়গাটা নেই। সেটা হতে পারে একটা ওয়ে এখনো রয়েছে, যদিও সেই হাস্যকর ওয়েতে সরকার যাবে না। আপিল বিভাগের রায়ও আপিল বিভাগেই রিভিউয়ের আবেদন করা যায়। যে কোনো রায় আপিল বিভাগের রায়ের পরেও সেটা রিভিউয়ের আবেদন করা যায়। সেই প্রসেসে সাধারণত কোনো সরকার এই ধরনের ঘটনায় যায় না, তাতে সরকারের ভাবমূর্তি প্রচণ্ড ক্ষুণ্ণ হয়। তখন ব্যাপারটা পরিষ্কার হয় যে সরকার আদালতের রায় মানছে না, যে কোনো মূল্যে আদালতকে বাধ্য করতে চাইছে এই সিদ্ধান্ত যেন আদালত পরিবর্তন করে। সেটা সরকার যে করবে না এটা নিশ্চিত। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সারা হোসেন আমরা জানি ডক্টর কামাল হোসেনের মেয়ে, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, এবং সারা হোসেন যখন আদালতে দাঁড়াবেন তাকে খণ্ডন করা আদালতের পক্ষে কিংবা যে কোনো জাদ্রেল বিচারকের পক্ষেও অনেক বেশি কঠিন হয়ে যাওয়ার কথা। গত বছরের 9 মে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে একের পর একটা মামলায় জামিন হয়, অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এই ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে হচ্ছিল এবং বিএনপির আমলেও একটা মানে জামিন পাওয়ার পরে আরেকটা নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল যে সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হয়রানি করা যাবে না।
অর্থাৎ আদালত একেবারে সরাসরি এই ঘটনায় হস্তক্ষেপ করেছে, কারণ আদালত দেখেছে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে প্রফেসর ইউনূস যেভাবে বাধ্য করার চেষ্টা করেছেন, আদালত মানে নিজের থেকে কথা বলতে পারেননি, সেটা বিএনপির আমলে বলতে পেরেছে। এবং আদালত দেখেছে যে একবার নয় 2বার নয় 10 বার তাকে 10টি মামলায় নতুন মামলায় তাকে মানে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার চেষ্টা করা হয়েছে, যেন অনেক দিন তাকে কারাগারে রাখা যায়। এখন এই যে মানে আপিল বিভাগের এই রায়টা আসলো, এই রায়টাকে কি আপনি রাজনৈতিক বিবেচনায় দেখবেন? এটার কি রাজনৈতিক মাজেজা আছে? উত্তরে বলা যায় অবশ্যই আছে। রাজনৈতিক মাজেজা যে কোনো রায়ের ক্ষেত্রেই থাকে, যে কোনো সরকারের অধীনে যে কোনো রায়, আদালতের রায়, সেটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আদালতের রায়ের সাথে তো সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার তো মানে আদালতকে কোনো অর্ডার দিতে পারে না যে এই রায় আপনি দেন কিংবা এটা দিয়েন না। সেটা হয়তো ঠিক, কিন্তু আদালতও পরিচালনা করেন মানুষ। মানুষ যখন আদালত পরিচালনা করেন তখন সেই মানুষগুলোর মানবিক যে বিচার্যের ব্যাপার, সেই ব্যাপারগুলো ভেতরে জাগ্রত হয় এবং তিনি পূর্বাপর অনেক ঘটনা বিবেচনা করেন একটা রায়ের ক্ষেত্রে। এবং সেটা যখন করেন তখন কিন্তু অনেক কিছু রাজনৈতিক, সামাজিক অনেক প্রেক্ষাপট সেই রায়ের মধ্যে প্রতিফলিত হয়। কিছুদিন আগে সেলিনা হায়াৎ আইভীর আগে আমরা শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, তার দ্রুত জামিন এবং দ্রুত কারাগার থেকে মুক্তির যে ঘটনাটা দেখেছিলাম, সেটাকে কেন্দ্র করে ভারতীয় সাংবাদিকদের যে দাবি ছিল যে ভারতের অন্যতম শর্তগুলোর মধ্যে একটা শর্ত রয়েছে শিরিন শারমিনকে জামিন দেওয়া, সেটা সেই কথা রাখতেই সম্ভবত ঘটনাটা দ্রুত ঘটানো হয়েছে। এরপরে সেলিনা হায়াৎ আইভী যদি কারামুক্ত হতে পারেন, তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? এবং শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের খুব বড় দুইটা ভরসার নাম হতে পারেন, যাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কেউ কখনো করেননি এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো যে সবই মিথ্যা মামলা, এগুলো পাগলও বোঝে। এগুলো খোদ যারা যে মামলা দিয়েছে সেই দলের যারা লোক, তাদেরকেও যদি অফ দ্য রেকর্ড জিজ্ঞাসা করা হয়, তারা অবলীলায় স্বীকার করবেন এগুলো সবই মিথ্যা মামলা। তাহলে কি আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? প্রশ্নের উত্তরটা হয়তো আমরা কিছুদিন পরেই পাব, যখন আমরা আরও বেশি স্পষ্ট হতে পারবো যে সরকার মানে আওয়ামী লীগের রাজনীতি, মানে আওয়ামী লীগ না, সরকার আসলে দেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে চাইছে, যেন এমন কোনো পরিবেশ না হয় যে কারণে আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে সেই একই কারণে যেন বিএনপি সরকার বিতর্কিত না হয়। সেই পথেই হাঁটবে সরকার? আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের 1 মাসের মধ্যে দেখা মিলে সেই আইনের শাসনের নমুনা, যেটির নাম শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো। আর এর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো কিছু নিবর্তনমূলক আইন। বিবিসি বাংলার খবরে বলা হচ্ছে, এসব মামলা আর শোন অ্যারেস্ট থেকে মুক্তি মিলছে না স্কুলগামী শিক্ষার্থীদেরও। বিএনপি সরকার গত 3 মাসে এই শোন অ্যারেস্ট এখন বিরাট বাণিজ্যের রূপ নিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে সারা দেশে সহিংসতার ঘটনায় করা মামলাগুলোয় ঢালাওভাবে আসামি করার অভিযোগ আছে। এসব মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরও কারা মুক্তি মিলছে না অনেক আসামির। জামিনের পর কারামুক্তির আগেই দেখানো হচ্ছে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট। এমন ঘটনা অহরহই ঘটছে। কাগজে কলমে জামিন মানে
মুক্তি নিশ্চিত হলেও বাস্তবে কারাগারের দরজা খুলতে লাগছে 5 স্তরের অদৃশ্য পুলিশ ক্লিয়ারেন্স। জামিন, কারামুক্তি ও শোন অ্যারেস্ট ঘিরে প্রতিটি ধাপই আছে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ। আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনগুলোর বড় নেতাদের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তে দেখানো হচ্ছে শোন অ্যারেস্ট, আর দলটির মাঝারি ও তৃণমূল নেতাদের জামিন হলে 5 স্তরে, টাকা না দিলে কপালে জুটছে নতুন মামলায় শোন অ্যারেস্টের ঝক্কি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। কার্যালয় উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার 7 মে হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। 8 মে সকালে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জেলগেট থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের দায়ের করা মামলায় প্রায় 1 মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের 6 নেতা। আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হন। 23 মে সন্ধ্যা 6টার দিকে জামালপুর জেলা কারাগার থেকে বের হলে কারাগারের প্রধান ফটক থেকে তাদের আবার গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। অন্য মামলায় দেখানো হয় শোন অ্যারেস্ট। বরগুনা আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমতলী উপজেলার চওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল খানকে একইভাবে গ্রেপ্তার করা হয় গত 30 এপ্রিল। আমতলী পৌরসভা কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত 10 এপ্রিল রাতে তাকে একটি অনাথ আশ্রম থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলায় জামিন পেয়ে বুধবার গত 30 এপ্রিল রাতে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিস্ফোরণ দ্রব্য আইনে দায়ের করা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে গত 17 মার্চ লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আবারও তাকে গ্রেফতার করা হয়। গত 12 মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেপ্তার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর 16 মার্চ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে 17 মার্চ সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে জেল গেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল সহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরো 3 জন পোশাকধারী ডিবি পুলিশ সদস্য এসে তাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। চেয়ারম্যানের বড় ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, আদালত জামিন দেওয়ার পরও কোনো সুনির্দিষ্ট পরোয়ানা বা নতুন মামলা ছাড়াই তাকে কারাগারের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা কম বেশি দেশের কোথাও না কোথাও প্রতিদিনই ঘটছে। তবে সেটি ঘটছে আওয়ামী লীগ কিংবা দলটির সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীদের ক্ষেত্রে। অথচ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে গ্রেপ্তারের পর দেদারসে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। আইনজীবীরা বলছেন, সিআরপিসি অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নজির অনুযায়ী আদালত জামিন মঞ্জুর করার পর তা কার্যকর করা প্রশাসনের দায়িত্ব। জামিন পাওয়া আসামিকে অযথা কারাগারে আটকে রাখা বা কারামুক্তিতে দেরি করা আইনের পরিপন্থী। এর ফলে প্রশ্ন উঠছে আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে। দেখা গেছে জামিন আদেশ জারির পর আসামিকে মুক্তি পেতে ক্লিয়ারেন্সের জন্য প্রথমে ডিসি প্রসিকিউশন, বিভাগীয় পুলিশ কার্যালয়, গোয়েন্দা বিভাগ, সংশ্লিষ্ট থানা হয়ে আবার কারাগারে পাঠানো হয়। এই সুযোগে এসব অদৃশ্য ক্লিয়ারেন্স ঘিরে অভিযোগ উঠেছে ঘুষ লেনদেনের। ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে অসাধু পুলিশ কর্মকর্তারা এই প্রক্রিয়াকে ব্যবহার করে কার্যত জিম্মি করে অর্থ আদায় করছেন, বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের কাছ থেকে। অন্যদিকে জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ছিলেন এমন আসামিদের অন্তর্বর্তী প্রতিবেদনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
দেখা গেছে জামিন পেলেও সহজেই আসামিদের মুক্তি মিলছে না। কারামুক্তির জন্য তৈরি হয়েছে পুলিশের 5 স্তরের ক্লিয়ারেন্স প্রক্রিয়া। প্রথমে আদালতের জামিন আদেশ মেট্রোপলিটন সিটিগুলোর ডিসি প্রসিকিউশন বা জেলা পুলিশ সুপার হয়ে কারাগারে পৌঁছায়। এরপর সেটি যায় বিভাগীয় পুলিশের কার্যালয়ে, সেখান থেকে যায় সংশ্লিষ্ট থানায়, সবশেষে আবার কারাগারে ফিরে আসে নিশ্চিতকরণের জন্য। এই দীর্ঘ প্রক্রিয়ার প্রতিটি স্তরে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ এক একটি ধাপ পার হতে আলাদা করে ম্যানেজ করতে হয়, না হলে পরবর্তী সময় অন্য মামলায় সন্দেহ দেখানো হয়, যার ফলে আসামি কারামুক্ত হতে পারেন না। এমনকি জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও দালাল চক্র এই ক্লিয়ারেন্স প্রক্রিয়াকে জিম্মি করে অর্থ আদায় করছে। বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। অভিযোগ রয়েছে পুলিশের এসব ক্লিয়ারেন্সের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হয়। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক মামলায় কাউকে আটক করার পর জামিন পেলেও সরাসরি কারামুক্তি পাওয়া খুব সহজ হয় না। থানাকে ম্যানেজ না করতে পারলে কেউ বের হতে পারেন না। যদি সেটা না করা হয় তাহলে নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কখনো একই থানায় আবার কখনো পাশের থানায় মামলা দেওয়া হয়, যাতে মুক্তি আটকে যায়। পুরো প্রক্রিয়া এমন ভাবে চলে, জামিন পাওয়ার পর আসামির স্বজনরা কারাগারে গেটে গিয়ে জানতে পারেন আরেকটি মামলায় তার শোন অ্যারেস্ট আছে। তখন আবার শুরু হয় নতুন দৌড়ঝাঁপ। এমন একটা ঘটনা ঘটেছে রাজধানীর শাহজাহানপুর থানার একটি বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার হওয়া এক মাংস ব্যবসায়ীর ক্ষেত্রে। ওই মাংস ব্যবসায়ী আদালত থেকে জামিন পান, কিন্তু জামিন পেলেও তিনি কারাগার থেকে বের হতে পারেন না। স্বজনরা কারাগারে তার মুক্তির জন্য গেলে জানতে পারেন তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এমন করে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরবর্তী সময় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সংশ্লিষ্ট থানাকে ম্যানেজ করে কারামুক্ত হন। এমন ঘটনা আদালতে অহরহই ঘটছে, অথচ ফৌজদারি কার্যবিধির 167 এর 1 নম্বর ধারা অনুযায়ী ইতিমধ্যে অন্য মামলায় আটক থাকা কোনো ব্যক্তিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে হলে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই মামলার ডায়েরি পর্যালোচনা করে এবং শুনানির সুযোগ দিয়ে যৌক্তিক কারণে সন্তোষজনক মনে হলে তবেই অনুমোদন দিবেন। অন্তর্বর্তী সরকার এই বিধানটি যুক্ত করেছিল। এর উদ্দেশ্য ছিল শোন অ্যারেস্ট মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পথ বন্ধ করা। অথচ ইন্টারিয়ামের আমলে এই ধারার ব্যত্যয় ঘটেছে বেশি, আর সেই ধারা অনুসরণ করছে বিএনপি সরকার। আইনজীবীরা বলছেন, হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া জামিনের পর শোন অ্যারেস্ট মামলাগুলোর কোনো প্রামাণিক ভিত্তি দেখা যাচ্ছে না। এগুলো মূলত উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও যেন কেউ মুক্তি না পায় সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফলে তাদের ইচ্ছা মতো ও বেআইনিভাবে আটকে রাখা সম্ভব হয়। এরপরে জামিন কার্যত অর্থহীন হয়ে পড়ে। গত 11 মার্চ হাইকোর্ট সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলায় চূড়ান্ত জামিন দেন, কিন্তু তারপরও তার মুক্তির প্রক্রিয়া থমকে যায়, কারণ পুলিশ জুলাই আন্দোলনের আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। অথচ সেই মামলার মূল এফআইআরেও তার নাম ছিল না। বিষয়টি ছিল পুরোপুরি মন গড়া অভিযোগ। আইনজীবীরা মনে করেন পুলিশ এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা সরকারের শীর্ষ মহল থেকেই এসেছে। সবশেষ গত 28 এপ্রিল পৃথক 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারপরও মুক্তি পাচ্ছেন না খায়রুল হক, কারণ এরই মধ্যে অধস্তন আদালতে আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান প্রায় বেআইনি আটকের বিরুদ্ধে আর আইনের শাসনের পক্ষে কথা বলেন, কিন্তু আইনের শাসনের ঠিক কোন ধারায় এমন শোন অ্যারেস্ট আছে তা জানেন না আইনজীবীরা। শোন অ্যারেস্ট দেখিয়ে কয়েক দফা ঠেকিয়ে রাখা হয়েছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি। গত বছর 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া 3টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই 5 মামলায় হাইকোর্ট থেকে গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। সর্বশেষ 10 মামলায় জামিনের পর সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় গত 2রা মার্চ ও অন্যটিতে 12ই এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়। নতুন করে সিদ্ধিরগঞ্জ থানায় ওই 2 গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেন আইভী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট 26শে এপ্রিল রুল সহ আদেশ দেন। সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2টি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে বিবিসি বাংলার একটি খবর দিচ্ছে আরো ভয়ঙ্কর তথ্য। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশের সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার কয়েকটি ঘটনা সামনে এসেছে। বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনের মতো বিতর্কিত আইনের বিভিন্ন ধারায় আটক এসব কিশোরদের অনেকে জামিনও পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেছেন, আইন অনুযায়ী মহিলা, বৃদ্ধ, শিশু কিংবা অসুস্থ থাকলে তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হলেও জামিন দিতে পারবে। কিন্তু নির্বাচনের পরদিনই আইনের শাসন নিশ্চিত করার ঘোষণা দেয়া বিএনপি সরকারের আমলে স্কুল শিক্ষার্থীরা শুধু গ্রেপ্তারই হচ্ছে না, পরীক্ষাও দিতে পারছে না। চলতি বছরের জানুয়ারি থেকে 5ই মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় সন্ত্রাস বিরোধী সহ 4টি আইন